বিয়ের কয়েক ঘন্টা আগে জানতে পারলাম শ্রাবণের আগেও একটা বিয়ে হয়েছিল। তার প্রথম স্ত্রী এখন 7 মাসের সন্তান সম্ভবা। বাড়ির পরিবেশ অনেকটাই থমথমে। শ্রাবণ অনেকক্ষণ ধরে অস্বীকার করলে কথাগুলো কিন্তু লাভ হলো না, লুকোতে পারল না নিজের সত্যটা। আমার ভাবতে গা গুলিয়ে যা উঠল। একটা লোক স্ত্রী সন্তান রেখে আবার বিয়ে পিড়িতে কি করে বসতে রাজি হয়, তাও আবার নিজের বৈবাহিক জীবনের পরিচয় লুকিয়ে। 7 গ্রামের লোক জানে আজ আমার বিয়ে। তালুকদার মিম সাহেবের একমাত্র নাতনি মীরা তালুকদারের বিয়ে আজ। এই বিয়ে ভাঙলে আমার ভবিষ্যতের কি হবে আমি জানি না। আমাদের বংশে বিয়ে ভাঙিয়ে যাওয়া মানে অজীবনের জন্য বন্দিত্ব বরণ। বেশ ছোটবেলা থেকে আমাকে আমার দূর সম্পর্কে এক ভাই পছন্দ করতেন। তিনি বোধহয় সুযোগটা পেয়ে গেলেন এবার। তড়িৎ গতিতে বিয়ের প্রস্তাব উত্থাপন করলেন আমার দাদামশাইয়ের সামনে। দাদামশাই এক সিদ্ধান্তে মানুষ, তবে আমার প্রতি তার ভালোবাসার অজীবনের তরে অসীম। আমার একান্তে ডাকলেন তিনি, মীরা, তুই শুধু তালুকদার বংশের প্রদীপ নয়, তুই আমার কলিজার এক টুকরো। তোমার বাবার কালো ছায় এক অংশটুকু আমি মারাতে দিইনি। তোমায় আর না তোমার মায়ের অভিশপ্ত মেয়েটি এরকম তোমার বিয়ের প্রস্তাব দিয়েছি, তুমি কি বিয়েটা করতে চাও? দাদা মশাই, আমি বিয়েটা না করলে আপনি কি আমার উপর নারাজ হবেন? বিয়েটা তোমার, সিদ্ধান্তই তোমার, আমার নারাজ হওয়া তো কিছু নেই মীরা। দাদা মশাই, আমি রূপম ভাইকে বিয়ে করতে পারবো না। আপনাকে লুকিয়ে আমি একটা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। আমার শহরে একটা কলেজে অ্যাডমিশন হয়েছে, আমি পড়তে চাই সেইখানে। তোমায় এতটা স্বাধীনতাও দিইনি আমি। তুমি এ বাড়ি থেকে কেবল বিয়ের পরই বেরো, তার আগে না। বিয়েটা ভেঙে গেল। রূপম ভাই আমার দিকে তাকিয়ে বেশ তচ্ছল্য সুরে বলে গেলেন, এই মেয়ের ভাইকে বর জুটবে না বলে গেলাম। আমি হাসলাম। যারে ভালোবাসা যায় তারে বুঝি অভিশাপও দেওয়া যায়। রূপম ভাইয়ের কয়েক বছরের ভালোবাসা আমার একদিনের প্রত্যাখ্যানে ঘৃণায় রূপ নিতে সময় লাগলো না। দাদামশাই নির্বাক। আমি সিদ্ধান্তে তিনি মোটেও বিচলিত নয়। তার ভয় অন্য জায়গায়। ওই যে আমি শহরে যেতে চেয়েছি, আমার সে অবদার পূরণে নিজের আবার কথা ভেবে দাদামশাই বিচলিত। আমার অবশ্যই অত মাথা ব্যথা নেই। আমার পড়াশোনা যে শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে তার আভাস আমি বহু বলেই পেয়েছিলাম। আজ ঘোর আমাবস্যা, ছাদে গুটগুটে অন্ধকার। এই আধারাতে কিছুটা আলচে ভাব বোধ হয়ে আমার জীবনে জুড়ে রয়েছে। বারে বারে নিয়তির পরিহাসে আমার জীবনে কেবল আলোয় অধ্যায়গুলো রচিত হয়। শ্রাবণ, পুরো নাম সুলতান খান শ্রাবণ। ছোট কাকা পছন্দ করেছিলেন ছেলেটাকে আমার জন্য, কিন্তু ছেলে যে এত কিছু লুকিয়ে বিয়ে করতে এসেছে তা কেউ জানত না। আমার ভাবতে অবাক লাগে, কি হতো যদি আমার বিয়ে করে ওই বাড়িতে যেতাম, শেষ পর্যন্ত সতীনের সংসার করতে হতো। কি সর্বনাশের কথা। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে অনেকটা অভিযোগের সুরে বললাম, আমার স্বপ্ন পূরণ করাবে না তুমি? তাই না? বেশ তো, আমি আর স্বপ্নই দেখব না। সবকিছু তছনছ হতে দেখতে আর ভালো লাগে না আমার। কথাটা ভাবতে ভাবতে সামনে তাকাতে খেয়াল করলাম এক লোক চুপি চুপি আমাদের বাড়ির দিকে আসছে। নির্ঘাত চোর, হ্যাঁচড় ভাবে। আজ বাড়িতে দাদামশাই আর ছোট কাকি ছাড়া কেউ নেই। বিয়েতে আসা সমস্ত মানুষজন সন্ধ্যার মধ্যে বাড়ি ছেড়েছেন। কাউকে না খেয়ে যেতে দেয়নি দাদামশাই। আমার বিয়ে ভাঙার পরও কাকা ঘর ছেড়ে বেরিয়েছেন। তিনি আর সারা রাতে ফিরবেন না। সারা রাত আফসোস করতে করতে রাস্তায় রাস্তায় ঘুরবেন। অন্তঃপর সকালে আমাকে এসে বলবেন, ছোট মা, আমায় মাফ করে দে। তারপর আবার মাথা নিচু করে চলে যাবেন। অদ্ভুত পাগলদারি এই রকমের স্বভাব ছোট কাকা। সে যাই হোক, আমি নজর দিলাম চোরটার দিকে। এখন পেঁচানো উচিত নাকি আগে চোরটাকে ধরবো? দেখি চোরটা কি করি। চোরটা বেশ অন্তঃসবে চোরটা বেশ সন্তপনে আমার ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো। ঘুটঘুটে অন্ধকার আমার ঘরটাও। চোরটা দরজা বেরোতে আমি তারা 2 হাতে পিছু মোড়া করে ধরলাম। লাভ হলো না। তার এক ঝাটকায় ছিটকে গিয়ে বাড়ি খেলাম সুইচ বোর্ডের পাশে দেওয়ালে। কোনো রকমের লাইট জ্বালাতেই বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। মুখ দিয়ে অস্ফুট সরে রূপম ভাই শব্দটুকু বেরোলো,
রূপম ভাই কি কারণে এত রাতে আমার ঘরে আসার দুঃসাহস দেখলো তখনও আমি তা অনুবাদন করতে পারিনি। তবে তার রৌদ্রমূর্তি, তার অগ্নিচক্ষু আমাকে অনেক কিছুই জানাই দিয়েছিল। ভয়ে ভয়ে তটস্থ হয়ে চেঁচানোর জন্য মুখ খুলতে রূপম ভাই মুখ চেপে ধরলেন। আমি ভীতি বোধ হয়ে সত্যি হলো। কিছু বলার আগে তিনি আমার গালে সজোরে থাপড় দিয়ে বললেন, খুব বাড় বেড়েছি তোমার। তোকে বিয়ে করার জন্য এত কিছু করলাম আর তুই আমার প্রত্যাখ্যান করলি। এত দিমাগ দিমাগ ছুটাবো আমি তোর, মেরে আধমরা করে ফেলি গেলেও তোর দাদামশাই আমার কিছু করতে পারবে না, বুঝলি? রূপম ভাই দরজা লাগানোর জন্য উদ্যত হতেই আমি হাতের কাছে থাকা ফুলদানিটা দিয়ে সজারে আঘাত করলাম তার মাথায়। ফুলদানি ভেঙে দু টুকরো হলো। রূপম ভাই ধপ করে মেঝেতে পড়লেন। রক্তে ভিজে উঠল মেঝে। আমার হাত পা ঘামতে শুরু করেছে। আমি কি রূপম ভাইকে মেরেই ফেললাম? চিৎকার করতে গিয়ে মনে হলো বাক শক্তি হারিয়ে ফেলে দিশে হারার মতো এদিক ওদিক হাত ছড়ায়। আশেপাশে অনেক কিছু ভেঙে যেতে লাগলো। একটু বাদে দাদামশাই ছুটে এলেন, সাথে ছোট কাকিও। রূপম ভাইকে মেঝেতে পড়ে থাকতে দেখে দাদামশাই আমার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করলেন আমি ঠিক আছি কিনা। কি হয়েছে? এত রাতে এই ঘরে কেন এসেছে? দাদামশাই, ও আমার চিন্তা করো না, বেঁচে আছে। তবে তোমার এখানে থাকা নিরাপদ নয়। রূপমের বন্ধুত্ব মোটেও ভালো লোকদের সাথে নয়। বড় সড়ো ক্ষতি করার চেষ্টা করতে পারি। আমি ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। ছোট বউ, কোথায় তোমার বর? আজ হারাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো। ও যত দ্রুত সম্ভব মীরাকে শহরে রেখে আসুক। কিন্তু বাবা, মীরা শহরে কোথায় থাকবে? আপাতত কয়েকদিন ওর নানা বাড়িতে, পরে আমি গিয়ে নিয়ে আসবো। দাদামশাই, আমি তাহলে কলেজে ভর্তি হয়, হোস্টেলে থাকতে পারবো না। আমি জানি তুই অনেক কিছু করতে পারবি, কিন্তু এখন সময় আসেনি। কলেজে ভর্তি হতে চাইলে হও, তবে আমি যখন তোর ফিরিয়ে আনতে যাব ঠিক তখনই তোমায় ফিরতে হবে। ব্যাস। আমার মনে হলো এক মুহূর্তে আমার জীবনের সব কিছুই পাল্টে গেল। একটা দিনের ব্যবধানে আমার জীবনে দেখা দিল আকাশ পাতালের তফাৎ। কাকা আসলেন ভোরের দিকে। কাকি সব বোঝালেন তাকে। রূপম ভাই এখনো হাসপাতালে, জ্ঞান ফিরেনি। সকাল হলে লোক জানাজানি হবে। আমায় নিয়ে যাওয়ার মতো তেমন কিছু নেই। সমস্যা কিছু কাপড়। 8 বছর পর আজ আবার মায়ের মুখোমুখি হব আমি। মায়ের প্রতিক্রিয়া কেমন হবে? আচ্ছা, মা কি আগের মতো আদর করবে আমায়, নাকি দূরে সরিয়ে রাখবে? জল্পনা কল্পনায় পাট চুকিয়ে কাকার সাথে শহরের উদ্দেশ্যে বের হলাম। তখনও আবছা অন্ধকার চারিদিকে। গাড়ি করে বাস স্ট্যান্ড অবধি যেতে হবে, তারপর 7টার বাসে শহরে। না, আমার মা নামক মানুষটাকে আমি খুব বেশি ভালোবাসতাম, তাই হয়তো আমার ভাগ্যটাও তার মতো খারাপ হতে গিয়েও হয়নি। মাঝে মাঝে মনে হয় বাবাকে কখনো সামনে পেলে নিজের হাতে খুন করতাম। এতটা রাগ আমার তার প্রতি। একটা মানুষ ঠিক কতটা খারাপ হতে পারে তা আমি ওই লোকটার মাধ্যমে বুঝেছি। বাসে ওঠার পর বারবার পিছু ফিরে যেতে ইচ্ছা হলো। গ্রামের ওই ঘ্রাণ নিঃশব্দতা ফেলে যেন আমি কোনো এক কোলাহলের স্রোতে গা ভাসাতে যাচ্ছিলাম। বড্ড শূন্যতা অনুভব করছিল, কিন্তু কিছু করার ছিল না। এত বছর বাদে এই বাড়িতে কেন তোমায় পাঠানো হয়েছে আমি জানতে চাই না। এসেছো যখন যথেষ্ট, তোমায় করা হবে, এসো ভেতরে। নানুমণি, আসলে তুমি এই বাড়ির মেয়ে, কিন্তু তোমার সাথে যিনি আছেন তিনি আমার মেয়ের জীবন নষ্টকারী লোকের ভাই। তাকে আমি এই বাড়ির চৌকাঠে প্রবেশের অনুমতি দিতে পারবো না। তিনি যেন এখান থেকেই ফিরে যায়। কাকা কিছু বললেন না, আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে চলে গেলেন। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। বাড়িটা নিঃশব্দ। নানুমণি, মা আর খালামণি ছাড়া এই বাড়িতে কেউ থাকে না। মামা বিদেশে পড়তে গিয়ে বিয়ে করে ওখানে সেটেল হয়েছেন। খালামণি এবার ভার্সিটিতে পড়ছে। মা এখনো ঘর থেকে বেরোয়নি। আমার মুখ সহ্য করতে পারবে না তিনি। মায়ের ঘরের সামনে পা রাখলাম। দরজা হালকা খুলতেই ওপাশ থেকে একটা কাচের গ্লাস এসে পড়ল আমার পায়ের কাছে। নানুমণি দৌড়ে এসে সেখানে। আমি ঠিক কি করব বুঝে উঠতে পারলাম না। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।